আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকে টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি আমার প্রেগনেন্সি জার্নি শেয়ার করব। তো অনেকেরই আমার প্রেগনেন্সি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা আছে, তো সেগুলো আশা করি যে আজকে ক্লিয়ার করতে পারবো আমি। তো প্রেগনেন্সি জার্নি শুরু করার আগে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আজকে আমার বাবুর যে শপিং করেছিলাম আমি, প্লাস যে গিফটস পেয়েছে সেই সমস্ত কিছুর ভিডিও এখানে আছে। তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন। তো আমার প্রেগনেন্সির যে বিষয়টা, এটা হ্যাঁ, আমার বিয়ের অনেক বছর পরে আমি মা হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এই যে জার্নিটা বা কেন এত দেরি হলো, এটার পেছনে একটা স্টোরি আছে। তো আমি শর্টকাটে স্টোরিটা আগে বলে নিই, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হবে। তো বিয়ের 3 বছর পর্যন্ত আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং করব না, এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম। তো সেভাবেই চলছিল। তো হঠাৎই এর মধ্যে আবার কোভিড চলে এলো। তখন আমরা চিন্তা করলাম যে না, কোভিডের মধ্যে অনেক রিস্ক হয়ে যাবে, কারণ এরকম অনেক কেসেস ছিল যেখানে অনেক প্রেগনেন্ট ওমেন মারা গিয়েছিল, কারণ কোনো হসপিটাল থেকেই তাদেরকে রিসিভ করছিল না। এমনও কেসেস ছিল যে অ্যাম্বুলেন্সের মধ্যেও মারা গেছেন, এরকম কিছু স্টোরি আমরা শুনেছিলাম। তো যার জন্য আমার হাজব্যান্ড ডিসাইড করলেন যে এই কোভিড যতদিন থাকবে ততদিন তো ফ্যামিলি প্ল্যানিং আমরা করবোই না। তো এটা একটা গেল। তারপরে আমার নিজের কোভিড হলো এবং ওই সময় আমার ভয়াবহ একটা অবস্থা হয়েছিল, যেটা আমি অনেকবারই বলেছি যে আমি পুরো 4 দিন কোমাতে ছিলাম। আর 4 দিন পর যখন আমার হুঁশ ফিরে, তখন আমার অবস্থা খুবই খারাপ এবং আমার ডায়াবেটিস, তারপরে স্কিন ইস্যুস, এগুলো সমস্ত কিছু আমার শুরু হয় কোভিডের পর থেকে। এবং আমার এই কোভিড থেকে রিকভার করতে আমার প্রায় 6 মাস সময় লেগেছিল। আমি নিজ পায়ে দাঁড়াতে আমার 6 মাস সময় লেগেছিল। আমার এখনও মনে আছে যে আমি হাঁটতে হাঁটতে পড়ে যেতাম, আমার হাঁটু অটোমেটিক আমি ভেঙে মনে হয় যেন পড়ে গেলাম, এরকম। তো যাই হোক, ওই কোভিড আমার অনেক বড় ক্ষতি করে দিয়েছিল এবং আমার স্কিনের অনেক প্রবলেম দেখা দিয়েছিল। আমার হঠাৎ করে এমন অ্যালার্জিক রিয়াকশন হলো যে আমার পুরো শরীর ফুলে একদম পুরো চাইনিজ মোটা মহিলাগুলো যেরকম থাকে না, চোখ দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না, একদম ওই টাইপের হয়ে গিয়েছিলাম আমি। এবং আমার স্কিনের ট্রিটমেন্ট অনেক বছর চলেছে, প্রায় এই 2024 সালের নভেম্বরে আমার এই ট্রিটমেন্ট শেষ হয়েছে। তারপরে ডক্টরের সাথে তো আমরা কথাই বলতাম, স্কিনের ডক্টরের সাথে, যে আমরা ফ্যামিলি প্ল্যানিং করতে চাচ্ছি, কিন্তু এই মেডিসিনের কারণে তো আমরা করতে পারছি না। তো তিনি বলেন যে এই ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আপনারা যে কোনো সময় আপনারা প্ল্যানিং স্টার্ট করে দিতে পারেন। তো আমার মনে আছে 2024 সালের নভেম্বরে আমার এই মেডিসিন শেষ হয়। তারপরে হচ্ছে আমরা 1 মাস একটা গ্যাপ নিয়েছিলাম যে ওষুধের সাইড এফেক্ট যদি থেকে যায়। তো তারপরে জানুয়ারি থেকে আমরা প্ল্যানিং স্টার্ট করি। আলহামদুলিল্লাহ, মার্চ মাসে আমি সম্পূর্ণভাবে ন্যাচারালি কনসিভ করি, আলহামদুলিল্লাহ। তো আমার যে কনসিভের যে বিষয়টা, এটা পুরোটাই ন্যাচারালি ছিল। এটা কোনো ইনফার্টিলিটির কোনো ইস্যুস আমার আল্লাহর রহমতে ছিল না। তবে যেহেতু একটা লম্বা সময় পর্যন্ত আমরা প্ল্যানিং করিনি, তো আমাদের আর প্লাস সেই সাথে আমার অনেক অসুখ বিসুখ ছিল এই কোভিডের পর থেকে, এবং অনেক মেডিসিন আমার শরীরে গিয়েছিল। তো আমরা একবার চিন্তা করে রেখেছিলাম যে আমরা কি আসলে কি ন্যাচারালি কনসিভ করব কি করব না, কারণ এত মেডিসিন আমাকে খেতে হয়েছিল। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা যত যাই চিন্তা করে রাখি না কেন, সবার উপরে আল্লাহ। আল্লাহ যদি আপনাকে ন্যাচারালি দিয়ে দেন, তাহলে আর কি আর বলার আছে। আমরা তো নেগেটিভ বহুত কিছু চিন্তা করি, তার মধ্যে আল্লাহ যদি আপনার জন্য পজিটিভ কিছু রেখে দেয়, তো শুকর আলহামদুলিল্লাহ। আমি শুধু দোয়া কালাম পড়তাম আর নামাজের সময় আল্লাহকে শুধু এতটুকুনি বলতাম যে আল্লাহ, তুমি আমার শরীরকে সন্তান ধারণের উপযোগী করে দিও। আমি বাস আল্লাহকে শুধু এটাই বলতাম। আল্লাহ আমার কথা শুনেছেন, আলহামদুলিল্লাহ। এটার চেয়ে বড় কিছু আমার জীবনে আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। আর আপনারা অনেকেই জানেন যে আমার পিসিওডির প্রবলেম ছিল। সেটা আমার বিয়ের 1 বছর কি 1.5 বছর পর আমার এই পিসিওডিটা ডিটেক্ট হয়। তবে অত বেশিও সিস্ট ছিল না, আমার জাস্ট একটা সিস্ট ধরা পড়েছিল রাইট ওভারিতে। তো ডক্টর আমাকে বলেছিল যে এগুলো চলে যাবে, তোমার যেহেতু মাত্র একটা, অত বেশিও না, সো তোমার এটা চলে যাবে, এটা নিয়ে প্যানিক করার কোনো কিছুই নেই। তো তুমি এই মেডিসিনগুলো খাও আর বেবির জন্য ট্রাই করো। কিন্তু আমি হচ্ছে একটু পাগল টাইপের মানুষ।
আমি আমি হচ্ছে নিজের কথা মতো চলি, আমি কখনো মানুষের কথা মতো চলি না। আপনারা অনেকেই হয়তো বা এরকম কিছুই জ্ঞান পাবেন যে হ্যাঁ ট্রাই করতে থাকো, ট্রাই করতে থাকো, ট্রাই করতে করতেই হয়ে যাবে। আমি মনে করি যে এই সমস্ত কেসেসে যদি ট্রাই করতে করতে না হয়, তখন একজন মানুষ আরও বেশি ডিপ্রেশনে চলে যায়। তো আমি সেই ডিপ্রেশন আমার লাইফে চাই না। আর এই ডিপ্রেশন আপনার হরমোনকে আরও বেশি খারাপ করে ফেলবে। তো আমার কথা ছিল যে না, যেহেতু একটা সমস্যা হয়েছে, এই সমস্যা থেকে আগে আমি বের হব, তারপরে আমি ফ্যামিলি প্ল্যানিং করব, যে যাই বলুক না কেন। এই অবস্থায় আমি ট্রাইয়ের উপর ট্রাই করব, তারপর আমার যদি আমি কনসিভ না করি, তখন আমি চলে যাব আরেক ডিপ্রেশনে, ওইটা আমি নিব না। তো আমি আমার মতোই চলেছি। তো বিয়ের 1 থেকে 2 বছর পর যদি কেউ মা হতে না পারে, তখনই মানুষের অনেক কথা শুরু হয়ে যায় যে হ্যাঁ বাচ্চা হচ্ছে না, এই না সেই না। আমার মনে আছে যে আমরা যখন প্রথম সিলেটে যাব বেড়াতে, তো আমার শাশুড়ি আমাকে বলছিল যে ওখানে মাজার আছে, মাজারে গিয়ে মানত করো। পরে আমি তাকে বলেছিলাম যে কেন মা, আপনাকে তো আমি বলি নাই যে আমার বেবি হচ্ছে না, আর ধরেন যদি নাও হয়, তাও আমি কোনোদিনও কোনো মাজারে যেয়ে আমি কোনো মানত করব না। দেওয়ার মালিক আল্লাহ। আমি ঘরে যায় নামাজ পেতে চোখের পানি ফেলে আল্লাহকে বলবো যে আল্লাহ তুমি দাও, কিন্তু আমি কোনো মাজারে গিয়ে বলবো না যে এই সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু আমাকে কখনোই বলবেন না, কোনোদিনও বলবেন না। তো আমি হচ্ছি এরকমই যে মানে কোনো অনৈতিক বা অযৌক্তিক কথা না, আমি আসলে সে যেই বলুক না কেন, আমি এগুলো নিতে পারি না। আমি আমার যেই থট বা আমার যেই চিন্তাভাবনা, এগুলো আমি ডাইরেক্ট বলে ফেলি। তো আমি এইভাবে বলে ফেলেছিলাম। আর আমার যেই স্ট্রং এই পার্সোনালিটিটা, এটার একমাত্র সাপোর্টার, ব্লাইন্ডলি সাপোর্টার আমার হাজব্যান্ড। দেখা যায় যে অনেক সময় আমার আম্মু, আমার ভাইও আমাকে হয়তো বা বলে যে না, সবাই এভাবে বলছে, তুমি এভাবে করো। কিন্তু আমি হচ্ছে যে না, সবাই কি বলছে না বলছে ওটা নিয়ে আমার বসে থাকলে হবে না। আমি কি চাই সেটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি যেটা চাই আমি সেটা করব। সবাই কি বলবে তাদেরকে খুশি করার জন্য আমি কখনোই কোনো কিছু করব না। তো আর এই সমস্ত দিক থেকে আমার বর আমাকে 100% সাপোর্ট করে, আলহামদুলিল্লাহ। আর তার সাপোর্টই আমার জন্য এনাফ, আমার আর কারো সাপোর্টের কোনো দরকারও নেই। তো যারা ইনফার্টিলিটিতে ভুগছেন, তাদের জন্য আমি একটা কথাই বলবো যে সবসময় পজিটিভ থাকবেন এবং আপনার আশেপাশের এনভায়রনমেন্টকে একদম সুন্দর রাখবেন। আপনার যেটা করতে ভালো লাগে আপনি সেটা করবেন, যেই জিনিসগুলো আপনাকে খুশি দেয় সেই জিনিসগুলো করবেন। যেমন আমি করেছি, আলহামদুলিল্লাহ আমি পেরেছি, এই জন্য আমি করেছি। তবে চেষ্টা তো অবশ্যই করতে হবে সবাইকে। আর যত আপনি ভালো থাকবেন, আপনার হরমোনসগুলো তত বেশি ভালো থাকবে। আপনি যত ডিপ্রেশনে থাকবেন, তত আপনার হরমোনের সমস্যা আরও বেশি প্রখর হবে। তো এই জিনিসটা করা যাবে না। তো আমি আমার লাইফে আসলে যেই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো আপনাদের সাথে আমি সবসময় আমার ব্লগের মাধ্যমে তুলে ধরেছি। এই ছিল আমার জার্নি। তো অনেকেই যারা মনে করেন যে না, আমি ইনফার্টিলিটির কারণে আমি আমার বাচ্চা নিতে দেরি হয়েছে, তো তাদের ধারণা একেবারে ভুল। তো যে আপুরা এখনও মা হতে পারেননি, তাদের জন্য অনেক 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 দোয়া। আমি আমার পুরো জার্নিতে, প্রেগনেন্সি জার্নিতে আমি প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করেছি যারা ইনফার্টিলিটিতে ভুগছেন। আমি আল্লাহকে এভাবে বলেছি, আল্লাহ তুমি আমাকে দিয়েছো, আর যাদের দেওনি এখন পর্যন্ত, তুমি তাদের প্রত্যেককে দান করো এই নিয়ামত। তুমি প্রত্যেকের কোল তুমি আলো করে দাও, ভরে দাও। এখন কবুল করার মালিক আল্লাহ। আমি খাস দিলে সবার জন্য দোয়া করেছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই দোয়া কবুল করবেন, ইনশাআল্লাহ, আমিন। তো এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।